হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা লাইভে আছি। আমাদের লাইভটা শুরু হয়ে গেছে। তো সবাইকে স্বাগতম আমাদের জেডিসি একাডেমি আয়োজিত আরেকটি নতুন পডকাস্টে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন বিশেষ অতিথি বলবো। বিশেষ অতিথি বলার ৩-৪টা কারণ আছে, তো সেটা আমি পরে ব্যাখ্যা করছি। মানে অ্যাজ ইউজুয়াল আমরা ইঞ্জিনিয়াররা একটু কোণঠাসা প্রথম পর্যায়ে, যে আমরা একটু খোলস থেকে বের হতে চাই না। আমি বলি যে যে এখন মডার্ন যুগ, বা আমাদের নিজেদেরকে এক্সপোজ করার জন্য আমরা যদি আন্ডার হয়ে থাকি, বা আমরা শামুকের মতো খোলসের ভিতরে থাকি, এখান থেকে আমাদের ভালো কিছু করা একটা টাফ ব্যাপার। তো যার ফল থেকে এটা একটা ব্যাপার। আর ইঞ্জিনিয়ার যদি একটু উইমেন হয়, তাহলে তারা তো আরো বের হতে চায় না বাইরে থেকে। এরপরে পয়েন্ট নম্বর ৩, সে যদি আরো ইয়ং হয়, ফ্রেশ গ্রাজুয়েট বা নতুন হয়, তাহলে তাকে তো খুঁজেই পাওয়া যায় না। তো তো এর আর ৪ নম্বর হচ্ছে, এই বয়সে, এই ইয়ং বয়সে কোনো ভিশনই থাকে না। অর্থাৎ ফ্রিল্যান্সিং বা দেশের বাইরে কাজ করার যে সাহস, এটা আমি দেখেছি আমাদের ১৫ বছরের পরে যে অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা করেন। তো এই যে ৪টা পার্ট বললাম, এই ৪টা পার্টের আজকে ৪টা পার্টের আমরা ব্রেককে এই ৪টা পার্টের বাধা বলবো আমি, মানে ৪টা বড় বড় পর্বত। এই পর্বতকে আমরা ভাঙার চেষ্টা করব একজনের মাধ্যমে। উনি হচ্ছেন অর্নি সম্ভবত নামটা হবে। তো আমরা আগে পরিচিত হয়ে অর্নির সাথে। অর্নির নাম, আসসালামু লোকেশন, আলাইকুম স্যার। লোকেশন এবং জি স্যার। কোথা থেকে বলছেন, এবং পড়াশোনা কোথা থেকে শেষ করলেন, এবং জেডিসির সাথে সম্পর্কটা কিভাবে, তো সব মিলে আপনার কাছ থেকে প্রথম পরিচয়টা একটু জানবো, তারপর পরে কথায় আসছি। জি স্যার। আসসালামু আলাইকুম সবাইকে এবং আপনার স্যারকে। আর আমাকে আজকের এই বিশেষ পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার উম্মে হুমায়রা অর্নি, সদ্য পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল কমপ্লিট করেছি। আর আমার বাসা বগুড়া, বগুড়া সদরই। আর হচ্ছে জেডিসি একাডেমির সাথে আমি কানেক্টেড হই, কারণ আমার আগে থেকেই আর কি ফ্রিল্যান্সিং এর উপরে একটা ঝোঁক ছিল, মানে ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সিং করব। আর 2024 সালে যখন আমি প্রথম আর কি ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু জ্ঞান হয়, তখন আর কি জানতে পারি যে ফ্রিল্যান্সিং মানে তো এই তো ডিজিটাল মার্কেটিং বা এই জাতীয় কিছু, কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং বলে যে কিছু আছে এটা আমার আসলে জানা ছিল না। আমি যখন অষ্টম সেমিস্টার কমপ্লিট করে, আমার পলিটেকনিক লাইফ শেষ করার পরে 2026 সালের ফেব্রুয়ারিতে আমি দেখি যে জেডিসি একাডেমি থেকে আর কি একটা অ্যাড আমার সামনে আসে, তখন আমি এটাতে জয়েন হই। আর আহ, সেখানেই একটা থেকে জানতে পারি যে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং নামেও নাকি একটা কিছু আছে। আর যেহেতু এটা আমার প্রফেশনের সাথে অ্যাড আছে, আর সেজন্য ভাবলাম যে আমি আমার এখানে আর কি কোর্সটা করা উচিত হবে, এটাই। অনেক ধন্যবাদ অর্নি। তাহলে অর্নি বগুড়া তার লোকেশন, বগুড়া তার বাড়ি, যেটা বলবো হোম ডিস্ট্রিক্ট। পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কমপ্লিট করেছেন। তৃতীয় হচ্ছে যে ডিসি একাডেমিতে কমপ্লিট করার সাথে সাথে উনি যুক্ত হয়েছেন। তো আমাদের একটু সবার জ্ঞাতার্থে বলছি, আমরা আমাদের এখানে অনেক সিনিয়র ভাইদেরকে আমরা আসে বা আমরা আলোচনা করি, বা সিনিয়র ইঞ্জিনিয়ার ভাইরা। আমি আজকে নবীন এবং তাকে রিকোয়েস্ট করতে হয়নি, জাস্ট আমি বলেছি, সে উইলিংলি সামনে কথা বলতে রাজি হয়েছে। তো এই যে তার বাধাটা সে ভাঙছে, আমি যেটা বলতে চাচ্ছি যে এই বাধাটা যে ভাঙতে পারবে, সে সব বাধা ভাঙতে পারবে। ওকে, তো আমি বেশি কথা বাড়াবো না। আমাদের আজকে লাইভটা টেলিকাস্ট হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সার রাশেদ ওয়ার্ল্ড পেজে। উনি যদি সময় পান আপনার পেজে একটু শেয়ার করে দিবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমিও আমার পেজে শেয়ার করছি বা আমার প্রোফাইলে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন
শেয়ার করবেন আমাদেরকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমরা আজকে শুধু ফ্রিল্যান্সিং না, আমরা ইঞ্জিনিয়ারিং এর শুরু থেকে ইঞ্জিনিয়ারিং স্কিল, ফ্রিল্যান্সিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সব বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন জেডিসি একাডেমি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং, ফ্রিল্যান্সিং তথা ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্টে র্যান্ডমলি কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমরা আরো গ্রো করছি এবং আমরা এখন আল্লাহর রহমতে দেশে বিদেশে রিনাউন্ড জেডিসি একাডেমি ওয়ার্ল্ডের বড় বড় প্রজেক্টের সাথে জড়িত, বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে। তো আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন এবং এটা শেয়ার করে দিবেন, যাতে অন্যের মতো অন্য তরুণরা যেন এগিয়ে আসতে পারে। তো আমি একটা কথা শুধু বলবো, অনি আমি একটু প্রথমে একটু 2-1 মিনিট সময় নিচ্ছি। এরপরে সময় নিচ্ছি এই কারণে, আমার একজন ডাক্তার সাহেবকে পছন্দ করি, আবার অনেকে হিংসা করে। সবাইকে মানুষ তো ভালো বন্ধ নিতে, কিন্তু ভালোটা ভালো নিতে হয়। তো উনি একটা ভিডিও পরশুদিন না কবে যেন সামনে আসলো, উনি একটু বলতেছিল যে একটা ইয়ং ম্যান আর কি, আপনার বয়সে হবে, উনি বলতেছিল যে আমি তো এই রোগীগুলোকে খুঁজি কারণ এরা রোগী হয় নাই, 10 বছর পর রোগী হতে যাচ্ছে। তার মানে এই রোগীগুলোকে আমি যদি এখন ইন্সপায়ার করি বা এই রোগীগুলোকে আমি যদি পেট্রোনাইজ করি, তাহলে 10 বছর পর তার রোগটা হবে না। হ্যাঁ, আর যার অসুখ হয়ে গেছে তাদের আমার খোঁজা লাগবে না, তারাই আমাকে খুঁজে আসবে। হ্যাঁ, তাহলে যারা তার কথাটার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ এখন 15 বছর পরে, 20 বছর, 21 বছর পরে চাকরি এক্সপিরিয়েন্স, চাকরি চলে গেছে, তারা এখন খুঁজে খুঁজে আমার সাথে দেখা করতে আসতেছে। অথচ ইয়ং যারা যাদের এই সময়টা নেওয়ার, তাদের কিন্তু আমি পাচ্ছি না, কিন্তু আমি খুঁজতেছি তাদেরকে এই কারণে খুঁজতেছি যে সে 5 বছর হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে স্যান্ডেল ক্ষয় করে ফেলবে, চাকরির একটা বিষয় থাকবে, চাকরি কখন পাবে কখন না পাবে, বা 5 বছর পরে সে আদৌ চাকরি পাবে কিনা, 5 বছর পরে যে সে নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করবে, আলটিমেটলি সে লাইফ থেকে 10 বছর পিছিয়ে যাবে। তাহলে কিন্তু সে ডে 1 থেকে যদি শুরু করে, তাহলে কিন্তু ওই ডাক্তার সাহেবের মতো যে 10 বছর পরে কিন্তু যে তার আর মেডিসিন খাওয়া লাগবে না, আর ওই ডাক্তারকে খোঁজা লাগবে না। হ্যাঁ, তো এটা খুব চমৎকার কথা, আমার কথাটা আমার খুবই পছন্দ হয়েছে যে যারা 15 বছর অসুখ হয়ে যাবে তারা আমাকে খুঁজে, আমি কোথায় থাকবো আমাকে খুঁজে বের করবে, কিন্তু আমি খুঁজতেছি কাদের, আমি খুঁজতেছি তরুণদের। এটাই আমার উদ্দেশ্য, তাই যে আমি খুঁজছি। সেক্ষেত্রে অর্নি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো বেস্ট এক্সাম্পল আর কি। তো যাই হোক, এখন আমি কথা বেশি বাড়াবো না, আপনারা যারা দেখছেন। আচ্ছা, অর্নি তাহলে আপনি তো সিভিলে পড়াশোনা করেছেন? আমি সিভিল ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে, তো সিভিলে পড়াশোনা করেছেন। এখন ধরেন পড়াশোনা শেষ হওয়ার পরে আমি যেটা বুঝি আর কি, বাংলাদেশে ধরেন পলিটেকনিক হোক, বা আমি আমাদের স্টুডেন্টদের দেখছি ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি হোক, নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি হোক, তারা যেটা করে পাশ করার পরেই যেটা করে যে, আমি একটু মজা করে বলি, সবার প্রথম টার্গেট হচ্ছে ফার্ম গেটে যাবে, এক গ্রুপ যাবে ডুয়েটে, আরেক গ্রুপ দুইটা দিক থাকে, হয় জব প্রিপারেশনে যাবে অথবা ডুয়েট অ্যাডমিশনে যায়। আর কিছু কিছু সাইট আছে যারা, যেমন আমি আর কি বাইরে যেতে চাচ্ছি, যে দেশের বাইরে পড়ালেখা। তো এক গ্রুপ যাবে হচ্ছে ফার্ম গেটে যে তারা অটোক্যাড শিখবে, ফার্ম গেটে ঘুরবে, ওই ফার্ম গেটের ওই রাস্তাটা না হাঁটলে 2-1 বছর নাকি কমফোর্ট হয় না আর কি। হ্যাঁ, তো আমি যেটা দেখেছি যে ফার্ম গেটে অটোক্যাড শেখার পরে প্র্যাকটিক্যালি সে জয়েন করার পর তার আরো 5 বছর লাগে ওই কোম্পানিতে অটোক্যাড। হ্যাঁ, তো কারণ ফার্ম গেট যেহেতু একটা হাব, ওটা একটা কমার্শিয়াল জোন, ওখানে একটা বিজনেস তৈরি হয়েছে, কেউ কেউ করতেছে, আবার যারা গভর্নমেন্ট থেকে আসতেছে তারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। আমি কোনোটাকেই খাটো করতেছি না, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, ওখানে 1 লাখ যাচ্ছে লোক, তাহলে 1 লাখের মধ্যে যদি বিসিএস ক্যাডার কয়জন হবে গভর্নমেন্টে?
যদি গভর্নমেন্টে যদি বলিও আমি সর্বোচ্চ 20 জন বা 50 জন একটা বছরে বিসিএস ক্যাডার, 50 জনটা অনেক বেশি হয়। আর জি স্যার। আর যদি আমাদের 10ম গ্রেডে নন ক্যাডার জব, সেটা হচ্ছে সারা বছর মিলে 1000 হতে পারে বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে, সেটা ম্যাক্সিমামটা বলবে। তাহলে বাকিদের কি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সে যখন 10 বছর পরে ফ্রিল্যান্সিং শুরু করবে, সবকিছু শেষ করে এসে ওই যে আগে যেটা বলতো যে যার নাই মতি গতি সে করে 2টা পেশা আর কি, হ্যাঁ। তো ওই 2টা পেশা এখন সবাই ভালো করতেছে। তো তো ওই সব মতি গতি শেষ করে এসে এখন শুনতেছে যে না, এই একটা জায়গা আছে যেখানে ফ্রিল্যান্সিং এ একটা আম গাছ, লিচু গাছ, যে গাছের নিচে দাঁড়ায় খেলা দিলে ঝরঝর করে টাকা ডলার পড়ে, হ্যাঁ। তাহলে হ্যাঁ, তাহলে এই যে ডলারটা পড়লো, এই ডলার 10 বছর পরে যদি আমার ঝরঝর করে ডলার পড়ে, তাহলে আমি হোয়াই নট, কেন আমি এটা ডে 1 থেকে শুরু করলাম না, হ্যাঁ। জি তো স্যার, যেটা অবশ্যই। আপনার মতে, এখন আমি বলবো যে আপনার তো অনেক বন্ধু বান্ধব আছে, আপনার আগের ব্যাচ পরের ব্যাচ মিলায়, আমি বগুড়া পলিটেকনিকের কথাই বলি, যদি আমি 3 ব্যাচ মিলায় ধরি তাহলে 250 বা 300 স্টুডেন্ট আছে, হ্যাঁ। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং আমরাই শুধুমাত্র করাই। তাহলে এই 300-র মধ্যে অর্নি কেন চিন্তা করলো যে ফ্রিল্যান্সিং করা দরকার, এক, আর বাকিরা না আসার কারণটা কি, এটা থেকে যদি শুরু করি। আপনাকে একটু লম্বা সময় দিলাম, আপনার মনের মতো করে কি মনে হয়, আপনার একটু মন্তব্য আর কি শুনতে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি আসলে প্রথম থেকে এটা আমার একটা ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সিং এ আসব। আর সত্যি কথা বলতে এটা আমার জানা ছিল না যে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং বলে কিছু একটা আছে। আমি 2024 সালে মেবি তখন আমি চতুর্থ কি পঞ্চম সেমিস্টারে পড়ি। তো ওই সময় আমি একটা ফ্রিল্যান্সিং এর কোর্স করছিলাম, ওইটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ছিল। তো ওইটা করার পর থেকে আমি জানতাম যে শুধু এই সাইটেই ফ্রিল্যান্সিংটা হয়। তারপরে এই তো আমার যখন মানে ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেল এই এই বছরের প্রথমে, আমি আপনার এই ইয়াটা পাই আর কি। পাওয়ার পরে তো ওখানে দেখি যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ হয়ে যায়। আর আমি যেহেতু মানে বাইরের দেশের প্রজেক্টের সাথে অ্যাড হতে পারবো, আরো অনেক কিছু শিখতে পারবো, আর এই জায়গায় যে এত কিছু শেখা যাবে, আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট হবে, এটার জন্য আমি আর কি আসছি। এখন কথা হচ্ছে আমার সাথেকার তো অনেক মানে আমার সহপাঠীরা বের হয়েছে, এখন তারা কেন আসে নাই? হয়তো তাদের ইচ্ছা যে হয় ডুয়েট প্রিপারেশন, মানে হায়ার স্টাডিজ আর কি, আর তো জব প্রিপারেশন। এই সাইডটা যে এরকম মানে সিভিল সরি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং জাতীয় যে কিছু আছে, হয়তো এখনো তারা সেভাবে জেনে ওঠে নাই। আমার মনে হয় যে এটা, যার জন্য আজকে আর কি আমি জানতে পারছি, আমি আসছি। ওরা জানতে পারলে হয়তো বা ওরাও আসতো। আমার সম্ভবত এটা মনে হয় আর কি। আচ্ছা, তো জেডিসি একাডেমিতে যখন আপনি ইন করেন ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং, আপনার ভয় হয় নাই যে আমি থেকে বগুড়ায় এনাদেরকে টাকা পাঠাচ্ছি, এনারা যদি টাকা বিকাশ নাম পাঠানোর পর বিকাশ নাম্বারটা বন্ধ করে দেয়, টাকা আমাদের ক্লাস না করায়? না স্যার, এটা আমার কাছে কিছু মনে হয় নাই। কারণ প্রথমত আমি যেখানে আর কি কোর্সে ভর্তি, আমি তো এই পর্যন্ত প্রায় 3-4টা অনলাইন কোর্স করছি। তো যেটাই করতে গেছি আগে সবকিছু দেখছি, ব্যাকগ্রাউন্ডটা দেখছি, তারপরে আর সত্যি কথা বলতে কি জেডিসি একাডেমিকে আমার এরকমটা মনে হয় নাই। দেখে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বিধায় আমি এটা পে করতে সাহস পাইছি। আর তখন অফার ছিল, আমার পক্ষেও সুবিধা হয়েছে আর কি, সেই জন্য। না, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে কি, ইঞ্জিনিয়ারিং হিসাবে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে আমরা একদিক থেকে চেষ্টা করছি, আপনি আমাদের সাথে 2 মাস ছিলেন, হয়তো ডে ওয়ানে বোঝেননি, 2 মাস ক্লাস করার পরে শেষ পর্যন্ত আপনি ছিলেন। তো তখন আপনি হচ্ছে আমাদের সাথে এখন ফ্যামিলিয়ার হয়েছেন, কিন্তু ডে ওয়ানে তো আমাদেরকে চিনতেন না। তো যেটা হচ্ছে যে অনেকে অনেক রকম এটাকে ইয়ে করে, আর যেহেতু জিনিসটা নতুন, ওইভাবে অ্যাজ ইউজুয়াল ইয়ে হয়নি, সেক্ষেত্রে এটা প্রশ্ন করছি যে এটা অনেকেই করে। যাই হোক, সেটা আমরা বলবো না এখন। অর্নির একটা ভিডিও আমরা কেন বলি, আমরা জেডিসি একাডেমি শুধুমাত্র যে রড, সিমেন্ট, ইট, বালি, আমেরিকার কাঠ, লোহা আর জয়েস দিয়ে পড়াই সেটা না, এখানে আমরা অন্য কিছু করি। যেহেতু আপনি
শুধুমাত্র যে আপনি এস্টিমেশন করলে এস্টিমেশন না, আজকে আপনি এস্টিমেশন করেন, কালকে ক্যাডেট ড্রাফটিং করেন, হয়তো 5 বছর পর হয়তো না। আমি যেহেতু একজন এখান থেকে বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন ম্যানেজার হিসাবে কাজ করি আমেরিকায় বা ইউএসএ তে, তাহলে একসময় আপনারাও করতে পারবেন। তাহলে যখন আপনি অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যানেজার বা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন, তখন আপনাকে নিজেকে অনেক ইনহেন্স করতে হবে। তো এই ইনহেন্স করতে যে আমি ওনাকে একটা ভিডিও করতে বলছি, উনি ভিডিওটা জানতো না, ফ্যামিলিয়ার ছিলেন না, কিন্তু আমি বলছি আমার অফিসে হেল্প নিয়ে ভিডিওটা করবেন। তো উনি একটা স্ক্রিপ্ট লিখে দিছে, উনি হয়তো ওনার টুলস নাই বা ভিডিওটা, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকে এই ভিডিওটা করা হয়েছে, তার মানে আপনি দেখলেন, তার মানে আপনার পরের দিন যদি মনে হয় বা পরে প্রয়োজন হয় এবং ডেফিনেটলি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন না যে এটা আপনার জন্য ক্যারিয়ার জন্য আরেকটা ডেভেলপমেন্ট হবে মানে ইঞ্জিনিয়ারিং ছাড়া? অবভিয়াসলি স্যার, এটা তো অবশ্যই, কারণ এখন যেহেতু এআই ভিত্তিক হয়ে গেছে প্রায় সবকিছুই, আর আমার তো ওটা জানা দরকার। যেহেতু আমি এই সফটওয়্যারটার সাথে ফ্যামিলিয়ার, বাট অতটা না। ছবি তৈরি করা ঠিক আছে, বাট ভিডিও পর্যন্ত এখনো যাইনি, তো অবশ্যই এটা লার্ন করবো। আচ্ছা, তো এবং আপনি যে স্ক্রিপ্টটা লিখে দিয়েছেন, স্ক্রিপ্টটা কিন্তু আমি লেখায় দেখতে পারতাম, বা আপনার মনে আছে কিনা, রাত 2:30টার সময় কিন্তু আমি আপনাকে বলছি যে স্ক্রিপ্টটা লিখে গুলো। তো সেই স্ক্রিপ্টটা মানে আমি চাই যে আপনারা করেন, নিজেরা করলে আমি লিখে দিতে পারতাম বা আমার অফিস থেকে লিখে দিতে পারতাম, কিন্তু তাহলে ওই এক্সপিরিয়েন্সটা আপনার গ্যাদার হতো না। তো যাই হোক, আমরা আগে ভিডিওটা শুনে আসি একটু অনি, তারপরে আমরা ইয়ে করবো। হ্যাঁ, আবার কথা বলবো। I am engineer Umme Humaira Orni, a fresher civil engineer with a diploma in civil engineering. Currently, I am focused on developing my professional skills in construction estimation and material takeoff. Freelancing from JDC Design Academy. Through this journey, I have gained valuable knowledge and hands-on experience in the field of construction estimation. At present, I am continuously improving my skills using PlanSwift for digital material takeoff, quantity estimation, and cost estimation. My key areas of expertise include accurate 2D material takeoff, quantity takeoff and cost estimation, and detailed bill of quantities, or BOQ. Project budgeting. Estimation using both imperial and metric standards. Support for USA and international construction projects. In every project, I always focus on accuracy, fast turnaround, and reliable delivery. If you need accurate material takeoff or cost estimation for your next construction project, I'd be happy to assist you. And for young and fresher engineers like me who want to build a stronger career and develop practical, industry-focused skills, I believe JDC Design Academy can be a great place to start and grow. থ্যাংক ইউ অর্নি। তো এই যে ভিডিওটা আমরা দেখলাম, এখন আপনি যখন পড়েন বা পাশ করে বের হয়েছেন বা জেডিসি একাডেমির সাথে আপনার সম্পর্ক ছিল না, আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটা, এই যে কথাগুলো আপনি ভিডিওতে বলেছেন, এই জিনিসগুলো শিখতে বা জানতে আপনার বাস্তব কি মনে হয় যে আপনার কতদিন লাগতো, বা আপনি যে আদৌ জানতে পারতেন কিনা, বা এই কোয়ালিটিটা আনতে পারতেন কিনা? স্যার, আমি যদি এটা মানে এই জেডিসি একাডেমির সাথে যদি যুক্ত না হতাম, তাহলে আমার ধারণা অন্তত এই ধরনের জিনিসগুলো শিখতে শিখতে আমার অন্তত 8-10 বছর লেগে যেত প্রপারলি জানতে। মানে এটা অনেস্টলি বলবেন, হয়তো 8-10 বছর না হলে 5 বছর তো মিনিমাম লাগতো আর কি, কারণ অ্যাজ এ ফ্রেশার তারপর অভিজ্ঞ হয়ে উঠতে আমার সম্পূর্ণ শিখে উঠতে আর কি 8-10 বছর অন্তত লাগতো, আমি এটা বলি আর কি। আর যদি বেসিক থেকে যদি জানতে চাই, তো হয়তো 5 বছর বা 6 বছরের মধ্যে সেটা গেইন করতাম। সেইটাই। তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছি যে ওয়ার্ল্ডটাকে আমরা চিনতে চাই ওইভাবে, নিজের মতো করে চিনতে চাই, এবং
আমাদের এখানে আপনি তো অনেক ক্লাস করেছেন, আমাদের এখানে এখন আপনি একটু বলবেন যে আমরা আপনার আপনি যা শিখছেন সেটা আমরা একটু শুনবো। আপনি ইউএসএ তে সবাই যেটা শুনতে চায় যে আপনি আসলে কোর্স করে কয় টাকা ইনকাম করেছেন। হ্যাঁ, ওটা আসবো, সবাইকে একটু ধরে রাখি, টাকার কথা বললেই তো শুনে সবাই চলে যাবে, বুঝছেন? আমাদের দেশে মূল ইয়ে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করছেন, কয় টাকা ইনকাম করছেন বলেন, শোনার পর মন শান্তি হলো। কেউ মনে দুঃখ পেলে, ও আপনার বন্ধু বান্ধবীরা আল্লাহ অনলি কোর্স করে 50,000 টাকা ইনকাম করছে বা 10,000 টাকা ইনকাম করছে, আমি বললাম মন খারাপ করে কেউ চলে গেল। আর কেউ চিন্তা করলো, আহা ফ্রিল্যান্সিংটা কত সহজ, 2 মাস কাজ করেই সে 20,000 টাকা বা $200 ইনকাম করলো। যাই হোক, সেটা আমরা দিন শেষে আসলে ওইটাই চাই, সেটা সবাই চায়, কিন্তু এটা একটা বিষয়। তো টাকার ব্যাপারটা আমরা ইয়ে করব। তো আপনি আহ, উম, আমাদের এখানে দুইটা প্রশ্ন করব, একটু ইয়ে করবেন যে আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আপনি এই কোর্সটা করার পরে আপনি অল্প সময়, অনেকে প্রশ্ন করে আপনারা এত কিছু শিখাতে পারবেন এর মধ্যে এই 2 মাসে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। দুই নম্বর হচ্ছে ওয়ার্ল্ডের যে জিনিসগুলো আপনি যে ভিডিওতে যে জিনিসগুলো ইউজ করেছেন সেই জিনিসগুলো একটা বিষয়। আরেকটা বিষয়, প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা কি শুধুমাত্র এটা জেডিসি একাডেমিতে কাজ করার পরে আপনার কাছে কি মনে হয়েছে যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে শুধুমাত্র আমি ড্রয়িং আর এস্টিমেশনের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমার কেরিয়ারকে গ্রোথ করতে পারবো? তাহলে সেক্ষেত্রে আমার সাপোর্টিং জিনিসগুলো কি হতে পারে, এক। আর দুই হচ্ছে আপনি এস্টিমেশনে যে কাজগুলো, মানে ভিডিওতে যেটা বললেন, এই জিনিসগুলো ধরেন আপনি ভিডিওতে 6টা জিনিস বলছেন, আপনি আমাদেরকে যতটুকু মনে থাকে আপনি 4টাই বলেন যে আপনি এই কাজগুলো শিখছেন, এগুলো কি, এবং এই কাজগুলো আপনার কাছে কি মনে হয়েছে যে দেশের বাইরে কোন জায়গায় এটার ভ্যালু কত। হ্যাঁ, এবং কত ক্লায়েন্ট আপনার জন্য অপেক্ষা করে আছে। বাংলাদেশে একটা জব, একটা সার্কুলারের জন্য আপনি 5 মাস অপেক্ষা করেন, আর এই কাজগুলোর জন্য আপনার কাছে কি মনে হয় যে কত ক্লায়েন্ট অপেক্ষা করতেছে? তাহলে আবার একটু রিভিউ করি। প্রথম প্রথম প্রশ্নটা হচ্ছে যে জেডিসি একাডেমিতে কি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং জিনিসের মধ্যে সীমাবদ্ধ কিনা, আর দুই হচ্ছে আপনি যে জিনিসগুলো শিখলেন সেই জিনিসগুলো কি কি, এবং এটার বহির্বিশ্বে বা মার্কেটে আপনার এই যে মানে আমি বলবো আপনাকে সম্মানের সাথে বলছি যে অল্প সময়, আমি অল্প জ্ঞান বলবো না, অল্প সময় আপনার কাছে কি মনে হয়েছে যে দুনিয়াটা কোথায়। হ্যাঁ, জি স্যার। ফার্স্ট অফ অল হলো জেডিসি একাডেমি আমাদের এইভাবে, হ্যাঁ ঠিক আছে, আমাদের শিখাইছে হয়তো খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু স্যার আপনাদের যে ক্লাস টাইম গুলো ছিল, যেটা আমি অন্যান্য কোর্সের সাথে যদি তুলনা করি, তো সেখানে একটা ধরাবাঁধা টাইম থাকতো। যে 2 ঘন্টা টাইম দিত, তো 2 ঘন্টা কেউ কেউ আছে 1.5 ঘন্টাতে কমপ্লিট করে যত তাড়াতাড়ি আর কি পারে বুঝাই চলে যেতে পারতো। কিন্তু আমি যেটা জেডিসি একাডেমিতে দেখেছি যে ক্লাস শুরু করছি, কিন্তু শেষটা কখন হবে এই টাইমটা আমরা আর কি করতে পারিনি। কখনো 3 ঘন্টা 3.5 ঘন্টা পার হয়ে গেছে, আমরা যা বুঝতে পারি নাই। যখন মানে যেভাবে বলছি, প্রত্যেকটা টিচারই অনেক সাপোর্টিভ ছিল, আর তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আর শুধু যে এস্টিমেট বা এইসবের মধ্যে তা না, স্যাররা আমাদেরকে বেশ কয়েকটা টুলস এর সাথে পরিচয় করাইছে। এস্টিমেট করতে কি কি টুলস আমাদের ইউজ করতে হবে, আর শুধু এস্টিমেট করতে যে আহ, খালি একটা এক্সেল শিট আমরা রেডি করব তা না, সেটা যে সম্পূর্ণ একটা মানে ডিটেলস, একটা এস্টিমেট তৈরি করা মানে সেটাকে ভেঙে ভেঙে যত ডিটেলস আমরা তৈরি করে দিতে পারি সেটাই আর কি নিয়ম। তো স্যাররা এই বিষয়ে অনেক অনেক সাপোর্টিভ ছিল। আর বিশ্বে এই ধরনের ক্লায়েন্ট অনেক অনেক অনেক, আমি সেটা বলে বুঝাইতে পারবো না, হয়তো হিউজ অ্যামাউন্ট। আর এইটাই আর কি স্যার, আমি এটা বেশি করতে পারছি না। আচ্ছা, অসুবিধা নেই। উনি যেহেতু আপনি জানেন যে সে অনেক ইয়ং, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি সাহস করে সে বের হয়ে আসছে,
তো এইটা কালকে লাইভের পরে হয়তো তাকে তার বন্ধু বান্ধবী অনেকে খোটা দিবে, অনেকে বলবে এই এইটা করতেছো, এটা করতেছো, হ্যাঁ। তো এটার কারণে আমরা পিছায় থাকি। মানে আমি অনি আপনার মনে আছে কিনা জানি না, আমি ক্লাসে বলি যে আমরা পিছায় থাকি আমার পরিবারের 10-11 জনের জন্য। পরিবার মানে ক্লোজ জি স্যার। রিলেটিভের জন্য, তাই নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওইটা কি আপনি একটু, আমি তো আপনাদের বলি, আপনি কি একটু বলবেন যে আমি কি বলি? স্যার আপনি তো প্রথমেই বলেন যে হলো ফ্যামিলি এক তো হলো সাপোর্ট করে না, দ্বিতীয়ত আহ, মানে এরকম অনেক অনেক ধরনের প্রবলেমস থাকে যে অনেকে আছে কথা বলতে পারে না। যেমন আমি নিজের দিক থেকেই বলি, আমিও অনেকটা ইন্ট্রোভার্ট। আমি এই ধরনের ক্যামেরার সামনে আজকেই প্রথম আর কি কথা বলা। তো এরকম অনেক সমস্যা অনেকে থাকে যার কারণে কেউ বের হয়ে আসতে চায় না বা পারে না। এই সেটাই। এখন সেই সমস্যাটা কিসের জন্য? মানে আমি যেটা বলছিলাম যে ফ্যামিলির বা বন্ধু বান্ধব আমাদের 10-11 জনের জন্য। যে আপনি চিন্তা করেন যে আপনি ইংলিশে ধরেন ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতেছেন না, এইটা আপনি কিন্তু ওই, আপনি বগুড়ায় ঢাকায় আপনাকে কেউ চেনে না তার জন্য কিন্তু আপনি লজ্জা পাচ্ছেন না। আপনি ভয়টা পাচ্ছেন কার কাছে? আপনি বাসায় কথা বলতেছেন, হয়তো আপনি চিন্তা করতেছেন আমার বাবা বা ভাই শুনে মুসকুসি শুনে হাসবে। হাসবে, আপনার কিন্তু হাসবে। হ্যাঁ, হাসবেন। এই লজ্জাটা আপনাকে কিন্তু দিনে দিনে আপনাকে পিছনে ঠেলতেছে, তাই না? তাই নয় কি? জি স্যার, আপনি হয়তো জি ভাবতেছেন স্যার। যে আমি পারফেক্ট হচ্ছি না। মানুষ কখনো ডে ওয়ানে পারফেক্ট হয় না। কিন্তু আপনি ভাবতেছেন যে আমি পারফেক্ট হচ্ছি না, যার ফলে ওরা হাসবে, আমি বের হয়ে গেলে আমি লজ্জা শরমে পড়বো। আমার হয়তো কালকে ফ্রেন্ডের সাথে বাজারে দেখা হবে বা মার্কেটে দেখা হবে, বলবে "এই তুই কি কি বলছিস, তুই তো কথাই বলতে পারিস না।" এই যে এই যে নিজেদের 10-11 জন লোক আপনার মানে সারাউন্ডিং আপনাকে ঘিরে রাখে একটা ঘোরের মধ্যে, এই ঘোরটা কেটে যে বের হইতে পারছে সেই সেই ব্লাস্ট করছে। হ্যাঁ, তো যাই হোক। জি স্যার। তো এখন মজার ব্যাপারে আসি। আসল জিনিস যারা দর্শকরা বসে থাকে শোনার জন্য, যে অর্নি কত টাকা ইনকাম করলো বা কত টাকার মেসেজ পেলো। হ্যাঁ, অর্নি, আচ্ছা অর্নি, তাহলে এখন আপনার জার্নিটা কিভাবে শুরু করলেন? যে আমাদের এখানে করার পর আপনি কোথায় কোথায় অ্যাকাউন্ট করেছেন, কোন অ্যাকাউন্ট থেকে আপনি রেসপন্স পেয়েছেন, কোনো জবের অফার আসছে কিনা, কথা চলতেছে কিনা, তো আপনার জি ক্যারিয়ারটা স্যার। কোথাও থেকে শুরু হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু বলেন। কত, এবং লাস্টে আপনি টাকার অ্যামাউন্টের একটা ধারণা দিয়েন, না হলে মানুষ যার জন্য বসে আছে মন খারাপ করে চলে যাবে। হ্যাঁ, ওকে স্যার। ফার্স্ট অফ অল স্যার আমাদেরকে কোর্সের প্রথমেই বলে দিয়েছিল যে লিঙ্কড ইন এইটাতে আর কি খুব বেশি গুরুত্ব দেওয়ার জন্য। তা আমি এই সোশ্যাল মিডিয়ার সাথে একদমই ফ্যামিলিয়ার ছিলাম না, জানতাম না, কিছু বুঝতাম না। তো পরে স্যারদের অনেক সাপোর্ট নিয়ে, স্যারের হেল্প নিয়ে আর কি আমি আমার প্রোফাইলটাকে গুছাই। আর এই তো কয়েক মাস যাবত ওই প্রোফাইলটাতে আমি নিজের কাজের পোর্টফোলিও অ্যাড করে করে এই যে রিসেন্ট আমি গত সপ্তাহে একটি জবের অফার পাইছি। আর সেটা হচ্ছে পাকিস্তান থেকে আসছে, কিন্তু উনি ইউএসএ বেসড কাজ করে। আর সে আমাকে বেতন ভিত্তিক কাজের জন্য নিয়ে নিচ্ছে। আর উনি আমাকে এই মুহূর্তে ইন্টার্ন হিসেবে রাখছে, মানে বেশ কিছু প্র্যাকটিস প্রজেক্ট দিছে। প্রথম প্রথম একটু প্র্যাকটিস করাবে, তারপরে হয়তো আগামী সপ্তাহ কিংবা তারপরের সপ্তাহে আমার একটা ভাইভা ভিত্তিক আর কি এক্সামের মতো হবে, তারপরে আমার জয়েনিং। আর এই মুহূর্তে স্যালারিটা উনি বলে নাই, যাই হোক আমি আসলে বলতে পারছি না। তবে আমাকে বলেছে সে আহ, অবশ্যই আমার কাজ অনুযায়ী অনেক ভালোভাবে করবে। ওইটাই। আচ্ছা, এমনি কি আওয়ারলি রেটে কোনো ধারণা দিয়েছে যে এত থেকে এত হতে পারে বা আপনি ইয়ে করতে পারেন? আওয়ারলি রেটে উনি সরাসরি আগে বলেছেন যে আপনি প্র্যাকটিসটা আগে চালিয়ে যান, আর তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। যে প্র্যাকটিসের পরে যে মিটিংটা হবে, উনি আমাকে সেই মিটিং এ এই বিষয়ে আর কি জানাতে চাইছে। আমি ওনাকে আচ্ছা, বলছিলাম যে স্যালারি ভিত্তিক হলে কেমন কি, আর প্রজেক্ট ভিত্তিক হলে কিভাবে কি হবে, এটা জিজ্ঞেস করছিলাম। তো উনি আমাকে বললো যে আগে আপনি প্র্যাকটিসটা কমপ্লিট করেন। উনি আমাকে এস্টিমেটের একটা শিট আর কি দিয়ে দিয়েছে, ডেমো কিভাবে কি করতে হবে ওখানে। আর হলো সাথে দিছে, ওইটা অবশ্য ইলেকট্রিক্যাল এস্টিমেশন, ইলেকট্রিক্যাল টেক আউট দিয়ে পাঠাইছে ড্রয়িং।
তো সেটা করতে বললো। আমি বললাম যে ঠিক আছে। আর উনি আমাকে প্রথমেই এটা জিজ্ঞেস করছিল যে আপনি কি প্ল্যানসুইট সফটওয়্যার চালাতে পারেন কিনা, ফার্স্ট আমাকে এটাই জিজ্ঞেস করছে লিঙ্কডইন মেসেজে। উনি নিজেই নক দিছে, আমি ওনার কাছে যাই নাই। তো বললাম জি আমি এই সফটওয়্যারের সাথে ফ্যামিলিয়ার। তারপরে বলতেছে যে আপনি এস্টিমেট জানেন? বললাম জি আমি করতে পারি। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি সোমবারে মানে যেদিন আর কি নক দিয়েছে ওর পরে সোমবারে আমাকে বললো যে আমি সোমবারে একটা মিটিং করব আপনার সাথে, তো আপনি একটু সময় থাকে। তো আমি প্রত্যেকদিন আর কি রাতে অন্তত 1টা-1:30টা পর্যন্ত এই লিঙ্কডইনে নিজের পোর্টফোলিও অ্যাড করা, পোস্ট করা, তারপর কমেন্টস করা, এসবের জন্য প্রায় 1টা-1:30টা পর্যন্ত জেগে থাকি। উনি দেখি রাতে 12:30টার দিকে আমাকে নক দিছে। নক দিয়ে বলতেছে যে আপনি কি এখন ফ্রি আছেন? তো আমি বললাম জি। তো বলছে যে আমি গুগলে সরি জুমে লিঙ্ক দিয়ে পাঠাচ্ছি, আপনার সাথে মিটিং হবে। তখন আমি মিটিংয়ে অ্যাড হলাম। উনি আমাকে শুধু এইটুকু বললো যে আপনি এস্টিমেট জানেন কিনা, কি কি এস্টিমেট জানেন। আমি বললাম যে আমি সিভিল ব্যাকগ্রাউন্ডে, বাট আমি রিসেন্ট একটা কোর্স করেছি, সেখানে আমাকে ইলেকট্রিক্যাল, এইচভ্যাক, মেকানিক্যাল এইসব বিষয়েও আর কি এস্টিমেট প্লাস হলো টেক অফ, ম্যাটেরিয়াল টেক অফ শেখানো হয়েছে। আমি এসব করতে পারি। তো বলছে আচ্ছা ঠিক আছে, তো আপনাকে আমি প্রথমে কিছুদিনের জন্য প্র্যাকটিসে রাখবো, প্র্যাকটিসটা শেষ হওয়া মাত্র আপনার সাথে কথা হবে, মিটিং এ জয়েন হয়ে যাবেন আপনি এরপরে, এই কথাটা বলছে। আর তারপরে তো প্র্যাকটিসের ড্রয়িং গুলো দিয়ে দিচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তাহলে এখন দেখেন, আপনি জাস্ট পাশ করে বের হয়েছেন, আপনার কাছে কি মনে হয়? আমি ধরলাম যে আপনি 1 টাকা ওই ক্লায়েন্টের কাছ থেকে ইনকাম করবেন না, আমি ধরে নিলাম, জি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি তার সাথে কমিউনিকেশন করে একটা ইউএসএ প্রজেক্টে প্র্যাকটিস করতেছেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা এবং ক্যারিয়ার লেভেলটা, আপনার কাছে কি মনে হয় যে এটা 5 বছরে বাংলাদেশে বসে সারা রাস্তায় হাঁটলে বা আপনি বাংলাদেশে কোথাও এলে এই যে রেসপন্সটা বা এই কনফিডেন্সটা আপনি পেতেন? অবশ্যই না, অবশ্যই না, এটা আমি একদমই বলবো যে না, এটা সম্ভব হতো না। আপনার কাছে কি একটা ভালো লাগা কাজ করছে না যে আমি টাকা না পাই, আমি হয়তো সে আমাকে হায়ার করবে, জি যেহেতু আপনার সাথে কথা বলছে, সে একজন ক্লায়েন্ট মানে একজন অনার, কোম্পানি অনার, তার কিন্তু অনেক ব্যস্ততা, সে আপনার সাথে জমি জি করতেছে মানে সে আপনাকে তার টিম মেম্বার হিসেবে তৈরি করতেছে। জি স্যার। আর শুধু তাই না, ওনার সাথে আমার পরে আরেকদিন মিটিং হয়েছে। আমি এস্টিমেটেড এক জায়গাতে ফ্যামিলিয়ার ছিলাম না, তো ওনাকে সেই জন্য আমি নক দেওয়া মাত্র উনি আমার মনে আছে ওই তো রাত 2টা কি 2:30টা হবে, ওই সময় উনি আমাকে বলছে যে আপনি কি এখনই জয়েন হতে পারবেন মিটিং এ? আমি বললাম জি। তো তখনই আমার সাথে অ্যাড হলো, হওয়ার পরে আমার যেখানে প্রবলেম হচ্ছিল উনি সেটা সলভ করে দিছে। আর বললো যে কোনো সমস্যা নেই, যে কোনো সময় যেখানে প্রবলেম হবে ওনাকে জাস্ট একটা নক করতে, উনি সেটা কমপ্লিট করে দেবে। এটা একটা। ও স্যার, দ্বিতীয়ত ওনার প্রপোজাল পাওয়ার পরপরই আমি ওই সপ্তাহে আরেকটা প্রপোজাল পাই, এটা ইন্ডিয়া থেকে। এটা হলো আপনার প্রজেক্ট ভিত্তিক। উনি বললো যে ওনার কানেকশনের মধ্যে যারই এস্টিমেটের প্রয়োজন হবে সে আমাকে রেফার করবে, এটা উনি নিজে থেকে বলছে। আর এটা প্রজেক্ট ভিত্তিক, এটা ইয়া না। চমৎকার। তাহলে মানে এই যে জিনিসগুলো অ্যাটলিস্ট আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে আজকে আপনি একদম ফ্রেশার, আপনি একটা বাংলাদেশের কোনো কোম্পানিতে এখনো জবের অ্যাপ্লাইও করেননি হয়তো, তো সেক্ষেত্রে একসাথে করেছি মাত্র, তাও কিছুদিন আগে। তাহলে সেটা কবে রেসপন্স আসবে, কবে আপনি জবের ইন্টারভিউ দিবেন, এর মধ্যে আপনার ঝুলিতে অ্যাটলিস্ট 2জন কোম্পানি ওনারের সাথে আপনার কমিউনিকেশন হলো এবং ইয়া হলো। এই প্রসিডিওরটা আপনার যদি 1টা বছর চলে এবং 20টা কোম্পানি ওনার যদি আসে, এটার মধ্যে একটা কোম্পানি আপনি হয়তো জানেন, আমি জানি আপনার স্যালারি কত হতে পারে, আমি এটা বলে দেই, আপনার স্যালারি নট বিলো $8, এটা $10 হতে পারে, তবে পাকিস্তানি ক্লায়েন্ট এটা $6 দিতে পারে। কিন্তু আপনি দেখেন $6 যদি হয়, আপনাকে যদি উইকলি এস্টিমেশন কখনো 20 ঘন্টা বা 30 ঘন্টার নিচে হয় না, তাহলে উইকলি যদি 30 এবং 40 আওয়ার্সও আমরা তো রেগুলারলি করি,
তাহলে আপনি যদি $6 করে আপনি যদি 30 ঘন্টা করেন তাহলে $210 হচ্ছে আপনার উইকলি। $210 মানে এখন আমার দর্শকরা খুব নড়ে চড়ে বসবে, তাদের ভালো লাগবে। হ্যাঁ, $210 মানে আপনার ট্যাক্স ম্যাক্স বা ইয়ে টিয়ে কাটার পরে, যদি চার্জ মার্চ কাটার পরে আপনার এটা প্রায় 20,000 টাকার রেঞ্জে উইকলি থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে 20,000 টাকা না, আপনি এই 20,000 টাকা করলেন তার মানে আপনার 20 লাখ টাকার দরজা খুলে গেল, তাই না? অবভিয়াসলি। অবভিয়াসলি। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনি ইউএস এর যে ল্যাঙ্গুয়েজ গুলো শিখলেন বা এই কমিউনিকেশন, যে আপনি যে ক্লায়েন্টকে বলছেন যে আমি পারি, সে তো আপনাকে জিজ্ঞেস করছে, আপনার প্রোফাইল দেখছে। আপনি যদি বলতেন যে না আমি আরসিসি এস্টিমেশন পারি, আমি আমার বাংলাদেশের রডের এস্টিমেট পারি, হ্যাঁ, আমি আমার শাটারিং এর এস্টিমেট পারি, এগুলো বললে এই ক্লায়েন্ট কি আপনাকে ইউএস এর কাজের জন্য কথা বলতো? স্যার এটা আমার আসলে বলতে মনে নেই, স্কিপ করে গেছি। স্যার উনি আমাকে প্রথম দিন এই কথাটাই জিজ্ঞেস করছিল যে আপনি কি এটা এস্টিমেট, যখন বলছে যে আপনি কি কি এস্টিমেট জানেন, তা আমি বলছি যে এই বিষয়। তখন উনি শুধু একটা কোশ্চেনে করছে, এটা কি ইউএসএ বেসড? আমি বললাম জি। জাস্ট ওখানেই শেষ, তারপরে উনি আমাকে মিটিং এর জন্য ডাকছে। এই ওকে, তার মানে আপনার কাছ থেকে যদি সে টোনটা বোঝে, সে যদি বোঝে যে বিট, প্লেন সুইপ, ড্রাই ওয়াল এস্টিমেশন, যেগুলো আমরা বলি ডিভিশন নাই, এই ধরনের ওয়ার্ড যখন শোনে তখন সে কিন্তু বুঝে যায় যে না, এ কিছু হলেও জিনিসটা জানে, তখন সে আপনাকে ট্রেন আপ করতে পারে। তাহলে এই যে আপনি ভিডিওতে বলছেন, এটা একটু দর্শকদের জন্য বলবেন যে এই অপরচুনিটি গুলো কি, এই অপরচুনিটি গুলো কি কি, মানে এস্টিমেশনের যে কথাগুলো বললেন, আপনি স্ক্রিপ্টে লিখছেন যে ড্রাইভাল এস্টিমেশন, মানে আপনার যতটা মনে থাকে যে এই ইয়েগুলো কি, যেগুলো জানলে ইউএসএ তে কাজ সহজ হয়। আমি যেটুকু জানি যে ড্রাই ওয়াল এটা খুব অনেক বেশি আর কি। বাইরের দেশে যেহেতু ওখানে ইট বালু সিমেন্টের চাইতে ড্রাই ওয়ালের কাজটা বেশি হয়। আর দ্বিতীয়ত হলো ইলেকট্রিক্যালটা তো এটা কমন। আর এইচভ্যাকটাও কমন, এটা পাইপলাইনের জন্য আরো মানে বিভিন্ন এস্টিমেট, মানে এই তিনটা বিষয় থাকবেই। এটা খুব মানে প্রয়োজনীয় আর কি, এই এস্টিমেট গুলো জানা থাকলে বাইরের দেশে কাজ করা কোনো, আমার মনে হয় না যে বাড়তে প্রবলেম হবে। আচ্ছা, আর একটা বিষয়, আপনি বললেন যে প্রথমেই সে ইলেকট্রিক্যাল ইয়ে করছে। এখন আপনারা যখন প্রথম ভর্তি হন তখন আমার জীবন শেষ হয়ে যায়। মানে আপনারা যখন ভর্তি হন খুব জিনিসের, মানে আমাদের ইঞ্জিনিয়ারদের খুব একটা, আমাদের ওই যে স্যাররা বলতো আগে যে তোমরা এখন ভর্তি হয়েছো, নিজেকে মনে করবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পাস করার পর মনে করবো যে সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার, এরপরে সাবস্টেশন ইঞ্জিনিয়ার, এরপরে বলবো যে আমার একটা সরকারি চাকরি হইলো, তারপরে বলবো যে না আমার সরকারি চাকরি না, আমাকে একটা ওই অফিসের একটা কেরানির চাকরি দেন, পরে প্রমোশন নিব। হ্যাঁ, তো এটা বলার উদ্দেশ্য এই কারণে যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু শিখি এর গণ্ডির বাইরে যেতে চাই না। আমি সিভিলের লোক, আমি কেন ইলেকট্রিক্যাল শিখবো? কিন্তু আমার কোর্সে দেখেন আমি ফোর্স করে কি বলছি, ইলেকট্রিক্যাল শিখা। এখন আজকে যদি আপনি ইলেকট্রিক্যালটা না শিখতেন তাহলে এই দুইটা ক্লায়েন্টের সাথে কি আপনি অ্যালাইন হতো? আপনি তো সিভিলের লোক। জি স্যার, আমি তো সিভিল ব্যাকগ্রাউন্ডের, আর অবশ্যই উনি যে ইলেকট্রিক্যালটা দিয়েছে এটা আমি অবশ্যই পারতাম না যদি না জানতাম। তো আমার মনে হয় যে শুধু নিজে যে সাইডটা জানি সেটার উপরেই মানে একটা বাউন্ডারি তৈরি করে না থেকে এর বাইরে আরো কি কি আছে এসব স্কিলস ডেভেলপ করাটাই বেটার। সব দিকে একটা জ্ঞান থাকা জরুরি। সেটাই, সবদিকে জ্ঞানটা, সবদিকে বলতে আপনি যে ওটার উপরে এক্সপার্ট হবেন একটা জিনিসের উপরে, তো আপনার এক্সপার্টনেস থাকতেই হবে, কিন্তু আপনি যদি এক্সপার্টটা স্যার নিজের ব্যাকগ্রাউন্ডের সাথে নিজের যে সাবজেক্ট সেটার উপরে এক্সপার্ট হলাম, কিন্তু বাকিগুলোতে স্পেশালাইজড হলেই এনাফ আমার মনে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে কি এটা তো একটার সাথে একটা জড়িত। এখন ওই ইউএস এর ক্লায়েন্ট, তার তো এই সময় না এসে 4 জন ইঞ্জিনিয়ারকে হায়ার করবে, একজন সিভিল, একজন ইলেকট্রিক্যাল। তাহলে আপনি যদি সেই জবগুলোকে, আপনি যদি আপনার জায়গাটাকে বিকশিত করতে চান তাহলে তো আপনার ওটা লাগবে,
তাই না? অবশ্যই। আচ্ছা, অনেক সুন্দর অর্নি। আমরা কথা বলছিলাম আমাদের কত ব্যাচের অর্নি আমি ভুলে যাই। আপনি 10ম 10ম ব্যাচ? ব্যাচ। আচ্ছা, জি, 10ম আমাদের ব্যাচ। ইঞ্জিনিয়ারিং এর 11তম ব্যাচ শেষ হলো, 10ম ব্যাচে অর্নি 2 সবচেয়ে আমাদের এই ইঞ্জিনিয়ারিং কমিউনিটির সবচেয়ে কনিষ্ঠ মেম্বার এবং আমাদের ছোট বোন। এবং সবচেয়ে গর্বের বিষয় আমি বারবার বলি যে আমরা তো ইঞ্জিনিয়াররা বের হয়ে আসতে চাই না, হ্যাঁ। ইভেন ইভেন আপনি জানেন আমি এটা অন্যের মাধ্যমে আমি সবাইকে বলি, আমাদের দেশের ধরেন বুয়েট বা কুয়েট থেকে গ্রাজুয়েশন করেছে, সে বোঝে শুধু ইটিএফ, হ্যাঁ। বিল্ডিং এর লাইভ লোড 40, বিল্ডিং এর এই কমার্শিয়াল বিল্ডিং এর 60, হ্যাঁ। ইটিএফস, তার মাথা খারাপ ইটিএফস এর বাইরে যদি কোনো কাজ আসে, হ্যাঁ। এবং সে মনে করে তাকে যদি এস্টিমেট করতে দেন বা এস্টিমেট করতে বলেন, হ্যাঁ এগুলো আমাদের কাজ না, আমরা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, আমরা শুধু ডিজাইন করবো, হ্যাঁ। আমি সম্মানের সহিত বলছি, আসলে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মানে শুধুমাত্র ইটিএফস এর ডিজাইন না, হ্যাঁ। ডিজাইন একটা পার্ট এবং সেই ডিজাইন আপনাকে জানতে হবে, কিন্তু আপনি যদি ভালো এস্টিমেটর না হন, আপনি যদি ভালো ড্রয়িং জানা, দেশের বাইরে যে ডিজাইন করে সে ড্রাফটিং করে। আমার সাথে কোম্পানি ওনার প্রায় ইঞ্জিনিয়ার হিসেবে ইউএস এর প্রায় 30 জনের উপরে আমার সাথে সম্পর্ক, রেগুলারলি কথা হয়। তারা নিজেরটা নিজে ড্রাফটিং করে, হ্যাঁ। একটা সময় সে ব্যস্ত থাকতে পারে, সে কারো হেল্প নিতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ইন্টেনশন সে ইটিএফস এর লোড ক্যালকুলেশন করে দিয়ে তার মহাসমুদ্র উদ্ধার করে ফেললো, হ্যাঁ। মহাসমুদ্র উদ্ধার করে ফেললে তার ড্রাফটম্যানকে দিয়ে দিল, ভুল ভ্রান্তি যা হলে এগুলো প্রচুর থাকে। আমি এটা সম্মানের সহিত বলছি, আমাদের কেন যেন ইঞ্জিনিয়ার হলে আমাদের একটা হ্যানাম তৈরি হয়, শরীরে একটা মানে জোশ চলে আসে, যে ওই যে আমাদের উত্তরাঞ্চলে বলে মুইকি হনুরে, হ্যাঁ। তো মুইকি হনুরে, হ্যাঁ, আমরা সামাজিক ভাবে শিক্ষার দিক থেকে টেকনিক্যাল দিক থেকে আমরা অনেক আগে থাকবো ইনশাল্লাহ, কিন্তু তাই বলে জিনিসটা এরকম না যে আমি একজনকে আরেকটা করবো। কারণ আজকে আপনি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, আমি জাস্ট অর্নি আপনার মাধ্যমে বলি, আজকে যদি আপনার একটা রিয়েল এস্টেট কোম্পানি থাকে, সেই রিয়েল এস্টেট কোম্পানিতে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লাগতেও পারে, নাও লাগতে পারে, মাঝারি থেকে বড় মানের কোম্পানিতে। মানে অফিসিয়ালি তারা হয়তো 1-2জন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রাখতে পারে, বাইরে থেকে তারা কনসালটেন্ট হায়ার করে ডিজাইন গুলো করে। কিন্তু ওই বিল্ডিং এ যদি তার যদি 100টা প্রজেক্ট থাকে, তার কিন্তু এটা নট অনলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, নট অনলি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, তার কিন্তু 50 জন ইঞ্জিনিয়ার লাগবে, যাদেরকে বিলিং জানতে হবে, যাদেরকে এস্টিমেট জানতে হবে, যাদেরকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট জানতে হবে। তাহলে আমার বলার উদ্দেশ্য এই জিনিসগুলো, ওই যে মানে বলে না যে একটা কথা আছে না, গরু কাদা করেই খায়, তো এই কাদা করে খাওয়াটা কিন্তু সে 10 বছর পরে শুরু করে, হ্যাঁ। প্রথম 5 বছর আমি আমার বড় ভাইরা ডিজাইন করতেছে, আমিও এইটা, আপনি করেন, আপনার যত স্কিল থাকবে তত করেন, স্কিল বাড়ান। কিন্তু আমার ইয়াটা হচ্ছে 10 বছর পরে আপনি যে বিপদে পড়তে যাবেন, আপনার স্ট্রাকচারাল ডিজাইন আপনার নাও চলতে পারে। আমি জাস্ট মজা করে বলি, সেদিনকে এক ভদ্রলোক ইন্টেরিয়র ডিজাইনের জন্য একটা সার্কুলার দিচ্ছে ফেসবুকে, যে আমার একটা ইন্টেরিয়র ডিজাইন লাগবে, ডিজাইনার লাগবে, কারা করতে পারে। 1 ঘন্টার মধ্যে 143টা, একবার একটা পোস্টে দেখলাম 300 কতটা স্ট্রাকচারাল ডিজাইন, আর ইয়াতে দেখলাম 1 বছরের জন্য মানে 1 ঘন্টার মধ্যে দেখলাম 130টা ভিজিটিং কার্ড আর নাম্বার আসছে, আমি অমুক বুয়েট থেকে পাস করা, আমি কুয়েট থেকে পাস করা, আমি ইঞ্জিনিয়ার, আমি স্ট্রাকচারাল ডিজাইন জানি, আমি এমআইবি নাম্বার জানি। তো এই 130টা ভিজিটিং কার্ড আর দেখে ওই ভদ্রলোক ভয়ে ওই কমেন্টই অফ করে রাখছে যে ভাই আমার হয়ে গেছে। এখন সে আপনি বলেন যে সে একটা কিচেনের ইন্টেরিয়র করবে, 1 ঘন্টার মধ্যে 130টা ভিজিটিং কার্ড পড়ছে, ও কাকে চুজ করবে বলেন? এবং তার মাথা খারাপ হওয়ার কথা না। কিন্তু আমি যেটা দেখাইছি, ইউএসএ তে আপনি এই কাজটাই ইউএসএ তে করেন, আপনি বলেন কয়জন ইঞ্জিনিয়ার ওখানে বিট করার জন্য পাবেন আপনি? আপনার অভিজ্ঞতা থেকে যতটুকু শিখছেন, কয়জন মনে হবে যে কয়জন সেখানে করবে? কয়জন হতে পারে? মানে সর্বোচ্চ তাও তো স্যার আসলে অ্যামাউন্টটা বলতে পারছি না। আমি দেখাইছি, আপনি হয়তো খেয়াল করেননি, যে কেউ যদি একটা পোস্ট দেয়, হয়তো ইউএসএ
প্রফেশনাল এক ইঞ্জিনিয়ার বা 2 থেকে 3 জনের বেশি সে পাবে না। অনেক সময় তার পোস্টটা হয়। এই কারণে তারা ওখানে পোস্ট না দিয়ে ফাইবার আপওয়ার্কে আসে। তারা ফাইবার আপওয়ার্কে কেন আসে? ফেসবুকে পোস্ট দিয়ে তো সে ইঞ্জিনিয়ার পায় না। আর আমাদের ওখানে ইঞ্জিনিয়ারদেরকে পাইতে গেলে, হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ার, আপনি চিন্তা করেন বগুড়ায় আপনি একটা বাড়ি বানাবেন, আপনি একটা জাস্ট পোস্ট দিবেন কালকে যে আমার একজন ইঞ্জিনিয়ার লাগবে, কনসালটেন্ট লাগবে। আপনার মনের খুশির জন্য আপনি একটা পোস্ট দিয়ে দেখেন, কালকে আপনি 200 জন ইঞ্জিনিয়ার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তাই 200 জনের মধ্যে আপনি কাকে যে কাজটা দিবেন বলেন, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। আচ্ছা, তো যাই হোক, উনি একটু কম কথা বলে, কিন্তু ও যে নতুন, আপনি কি ঘাবড়ে যাচ্ছেন না তো? না স্যার, প্রথম তো আজকে আর কি, সেই না, জন্য। অসুবিধা নেই। আমরা গল্প অ্যাজ ইউজুয়াল করি, আমরা শেষ করে দিব। যাক, তাহলে এখন স্যার, আপনার কাছে কি? আমি হ্যাঁ, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে স্যার, আমরা যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে আর কি যুক্ত হই, তো এই অভিজ্ঞতাটা কি আমাদের ভবিষ্যতে মানে বিদেশি কোনো কোম্পানিতে সরাসরি জব পাওয়া অথবা আমরা যারা হায়ার স্টাডিজ এ যেতে চাচ্ছি এর ক্ষেত্রে কি কোনো প্লাস পয়েন্ট হতে পারে কিনা? জি, ডেফিনেটলি প্লাস পয়েন্ট হতে পারে। আপনারা আমার আমার কথা শুনেছেন হয়তো, আমি ফ্রিল্যান্সিং করতে যেয়ে আমার ইউএসএ তে 3 বার জব হয়েছিল। তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি, আপনারা গুগলে সার্চ করতে পারেন, ফ্রি স্টোন নামের একটা কোম্পানি মিশিগানে, তাদের সাথে আমি 1.5 বছর কাজ করার পরে ভদ্রলোক আমার খুব বন্ধুর মতো হয়ে যায়, সে আমাকে ডাইরেক্ট ইউএসএ তে যাওয়ার জবের অফার করে। তো যেহেতু টেকনিক্যাল ব্যাপার, আপনি তার কোম্পানির সাথে যখন 1.5 বছর থাকবেন, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে তারা অনেক ব্যস্ত, তারা কিন্তু টাকা খরচ করতে কোনো সমস্যা নাই তাদের। আপনাকে হয়তো 5,000-এর জায়গায় $6,000 দিতে তাদের সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে তাকে তার প্রবলেম তৈরি করা। সে প্রতিদিন নতুন নতুন লোককে শিখাবে না টেকনিক্যাল জিনিস, যেহেতু আপনি হয়তো জানেন, কিন্তু তার কোম্পানির ইন্টারনাল ব্যাপারগুলো তো সে সবাই সাথে শেয়ার করবে না। হ্যাঁ, আমি জি ধরেন স্যার। এখান থেকে আপনারা জানেন, গ্যালারি কোম্পানি ইন্ডিয়ানা, আপনারা একটা সার্চ দেন গ্যালারি গ্রুপ, সেটার ভদ্রলোকের অনারের নাম, উনি আমার একটা বন্ধুর মতো হয়ে গেছে, ক্রিস রোজাস। তার সাথে আমি কাজ করেছি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অফিসের পুরো ডিটেলসটা আমি এখান থেকে হ্যান্ডেল করতাম। এটা আপনার প্রশ্নের জন্য আমি বলতেছি। তাহলে এটা যখন আমি হ্যান্ডেল করতাম, ডেফিনেটলি আমি এখন বাংলাদেশে থাকি বা সে আমাকে ইউএসএ নিয়ে যাক, আমাকে তো তার সাথে থাকা দরকার। মানে সে তো আমাকে চায়, যেহেতু তার আমি ব্যাংকের গুমর সব জানি, এটা সে রিলায়েবল আর কাউকে পাবে কিনা, এটা তার জন্য একটা টেনশন না, বা টেনশনের জায়গা। তাহলে সেক্ষেত্রে আপনারা দেখছেন লিঙ্কডইনে অনেক রিমোট জব আছে, অনেক জি আছে, স্যার। এবং আপওয়ার্কে যখন আপনি এস্টিমেটর, আপনি দেখবেন যে কনস্ট্রাকশন, আপনার যেহেতু ওমেন, আপনার ইংলিশ বাধাটাকে যদি একটু ওভারকাম করতে পারেন, তাহলে আপনি যেটা দেখবেন যে আপনি অফিস কোঅর্ডিনেটর, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কনস্ট্রাকশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র হিসাবে, আপনি এখন নতুন অবস্থায় হয়তো কনস্ট্রাকশন ম্যানেজার আপনাকে দিবে না, কারণ আপনার ওই অভিজ্ঞতাটা এখনো হয়নি। কিন্তু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অফিস কোঅর্ডিনেটর, ধরেন এমডি সাহেবের কে একটা ড্রয়িং এর জন্য, রেনোভেশন ড্রয়িং এর জন্য মেল করলো, এই মেলটা যে ড্রয়িংটা স্টাডি করে এমডি সাহেবকে একটা ফিডব্যাক দেওয়া, এটা তো জেনারেল লোকজন পারবে না, এটা তো বুঝতে হলে টেকনিক্যাল লোকজন দরকার। তাহলে আপনাকে এমডি সাহেব বা ওই সিইও একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা কোঅর্ডিনেটর হিসেবে আপনাকে জব দিবে। তাহলে এই জবগুলো আপনি যখন করতে থাকবেন, তাহলে একটা পর্যায়ে 2 মাস করলে, 2 বছর বা 3 বছর করলে, আপনার সাথে একটা সম্পর্ক হয়ে গেলে, তখন সে আপনাকে অফার করে বসতে পারে যে তুমি চলে আসো, যেহেতু আপনি তার কোম্পানির ম্যাক্সিমাম পার্টটা দেখেন। হ্যাঁ, তো এখন এটা ইউএসএ তে যাওয়াটা এই গভর্নমেন্টের জন্য একটু টাফ হয়ে গেছে। আমি যেটা বলছি, তখন গভর্নমেন্টের অনেক ফ্লেক্সিবিলিটি ছিল, নতুন ডোনাল্ড ট্রাম্প আসাতে ইউএসএ টা টাফ, তবে এটা টাফ থাকবে না। এটা তাদের যেহেতু ম্যান পাওয়ার দরকার, হয়তো এই গভর্নমেন্ট চলে গেলে পরে গভর্নমেন্ট আবার ফ্লেক্সিবল করে দিবে। এছাড়া আপনার জন্য অস্ট্রেলিয়াটা আবার একটু টাফ, হায়ার স্টাডির জন্য একটু টাফ। কিন্তু এছাড়া আপনি যদি এখন আপনার এই এজে আপনি সিঙ্গাপুর, মিডল ইস্ট, দুবাই, মিডল ইস্টে যেটা দুবাই, তারপরে আপনার সিঙ্গাপুরটা বেস্ট, বা আপনি ইউকে, এই ধরনের কোম্পানির সাথে কাজ করেন যদি, এবং 2-1 বছর কাজ করেন, আপনি নিজে থেকেই যদি তাকে করেন যে আমি তোমার ওখানে হায়ার স্টাডির জন্য যেতে চাই, তোমার ওখানে আমি কাজও করতে চাই, তাহলে তুমি আমাকে দেখো হায়ার করতে পারো কিনা।
এবং আপনার সাথে যদি কোলাবোরেশন হয় ডেফিনেটলি এটা আপনি তো বুঝেন সম্পর্কের ব্যাপারটা তো কিরকম, সম্পর্কের ব্যাপারটা হলে সে তখন আপনাকে এটা কি এটা এটা একটা বড় উজ্জ্বল কেরিয়ার ইয়েতে আছে। এটা কিন্তু ডাটা এন্ট্রির জন্য না, আমি বলতেছি ডাটা, কারণ ডাটা এন্ট্রি সে ডিজিটাল মার্কেটিং সে বাংলা পৃথিবীতে ধরেন সার্চ দিলে 5 লাখ লোক পাবে, কিন্তু প্লেন শিফট জানা লোক হয়তো 200 বা 500 জনও পাবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে এই জায়গাগুলো আপনার আমাদের জুনিয়রদের জন্য পটেনশিয়াল। তাহলে মানে মানে আপনাকে আমি গেস্ট হিসেবে আনছি, কথা বলতেছি আমি সব, হ্যাঁ। তো এটা আচ্ছা আসলে বললাম না আজকের জন্য মানে এটা একদমই ফার্স্ট টাইম আমি, ওই তো বললাম আমি একটা আর কি ইন্ট্রোভার্ট, আমি সহজে কথাবার্তা ওইভাবে বলি না। তো যখন আর কি পডকাস্টের কথা শুনলাম তা আমি ভাবলাম যে না আমার অবশ্যই এর ভিতর থেকে বের হয়ে আসা উচিত। আমি যদি চুপ করে থাকি এইভাবে থেকেই যাবো, আমার আর মানে সবার সাথে এইভাবে ফ্রি হওয়াও হবে না, কথা বলাও হবে না, আমি নিজেই সব দিক থেকে পিছিয়ে থাকবো। এর জন্য ভাবলাম যে না বের হওয়া উচিত। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আপনি যতটুকু শিখেছেন, এই যে নতুন রিসেন্টলি গ্রাজুয়েশন বা পাস করেছেন, আপনি আমাদেরকে ক্রিম টপিকস নতুন প্রজন্মের জন্য যদি বলতে পারেন যে এই এই টপিকস গুলো পৃথিবীতে পটেনশিয়াল, যেটা জেডিসি আমি তো বলি, কিন্তু আপনার দিক থেকে স্টুডেন্ট হিসেবে আপনার কাছে কি মনে হয়েছে যে যে জিনিসগুলো পৃথিবীতে নিজের ক্যারিয়ারকে একটা বেস্ট পর্যায়ে নিয়ে যাবে, আপনার কাছে মনে হয় কোন কোন টপিকস গুলো মনে হয় যে সবচেয়ে বেস্ট হতে পারে এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে? অ্যাজ এ ইঞ্জিনিয়ার ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ারিং যে টুলস গুলো আছে সেগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়া। তারপর তো যার যার সেক্টরের যে কাজগুলো মানে যার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে আর কি এক্সপার্ট হওয়া। যেমন আমি সিভিল ব্যাকগ্রাউন্ডের, আমি আমার বিষয়ে আগে এক্সপার্ট হব, তারপরে ইঞ্জিনিয়ারিং আরো যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হতে জানলে আর কি বাইরের বিশ্বে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যাবে, এটা বলে আমি মনে করি। আচ্ছা, কিন্তু স্পেসিফাই আপনি যে 2 মাস ক্লাস করেছেন সেটার এগেইনস্টে আপনি যদি 3-4টা কি পয়েন্ট বলেন যে এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডে। 3-4টা অ্যাকচুয়ালি অসুবিধা নেই, একটা হলো আপনি হ্যাঁ এস্টিমেশনই যদি বলেন যে এস্টিমেশনে করে জি। ফার্স্ট এস্টিমেটটা জানা, তারপর এস্টিমেটের হলো একদম কমপ্লিট ডিটেল, অর্থাৎ বিওকিউ, তারপর লেবার কস্ট এস্টিমেট, মানে সম্পূর্ণ একটা এস্টিমেটকে একদম কি বলে যে স্যার আমি একটু একেবারে নার্ভাসনেস করেন। আমার মনে হয় আপনার আশেপাশে কেউ যদি থাকে তাদেরকে বলেন যে আমাকে আর 10 মিনিট সময় দাও, আমার পাশে থাকো না, তাহলে আপনার জন্য রিল্যাক্স হবে। আমি রুম থেকে সবাইকে বের করে দিচ্ছি। এটা আপনার জন্য আমি জানি যে রুমের মধ্যে থাকলে আমি কথা বলতে পারবো না, এর জন্য আগেই সবাইকে বের করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে এস্টিমেশন, এখন আমাদের বাংলাদেশে ধরেন একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার আমরা এস্টিমেট করি। এখন একটা মজার প্রশ্ন যে ক্লায়েন্ট অনেক সময় এসে জিজ্ঞেস করে তুমি কি টেক অফ পারো কিনা। এখন টেক অফ, তুমি কি টেক অফ পারো কিনা, এখন সবাই এটা শোনার পর আমরা তো এখন ওই টিকটক প্লেনে উঠলেও যারা জানি তারাও জানি, আর প্লেনে যারা না উঠছি টিকটক দেখে আমরা মনে করি যে আল্লাহ আমি তো পাইলট না, তা আমাকে টেক অফ করতে বলতেছে কেন। হ্যাঁ, আচ্ছা, এখন এই ইঞ্জিনিয়ারিং এ জেডিসি একাডেমি কি আপনাদেরকে এটা বুঝাইতে পারছে যে টেক অফ কি জিনিস? জি স্যার, অবশ্যই। টেক অফ যে আসলে স্যার এই কোর্সে যদি আমি ভর্তি না হতাম আমিও ওই সেম জিনিসটা জানতাম যে টেক অফ অর্থ হলো ফ্লাইট, কিন্তু টেক অফ মানে যে জি স্যার, কিন্তু টেক অফ যে হলো একটা এস্টিমেটের প্রথম, যে আমি কোনো একটা
জিনিস কাউন্ট করে বের করব, এই কাউন্টিংটা আমি কোথা থেকে করবো, মার্কআপটা কোথা থেকে করব, এইটা যে আসে ওই টেক এর মাধ্যমে, এটা যদি আমি এই কোর্সে না ভর্তি হতাম সত্যি আমিও জানতাম না। অনেক চমৎকার। তো অর্নি, অনেক সুন্দর আপনার সাথে। সত্যি দর্শক মন্ডলী, আমাদের সাথে আজকে রয়েছে একদম সর্বকনিষ্ঠ নবীন, আমাদের জেডিসি ফ্যামিলির সবচাইতে ছোট বোন এবং কনিষ্ঠ মেম্বার বলতে পারেন। আমাদের এখানে সবাই সিনিয়ররা আসে। আমি অর্নিকে আনার মানে রিকোয়েস্ট করার একটাই কারণ, যে নতুন হিসাবে আজকে যে সে জার্নিটা শুরু করলো বা শেষ করলো, এই 2 মাসে সে শুরু করলো এবং 2 মাসে সে দুনিয়াকে চিনলো। এখন আজকে তার হয়তো আমি জানি না লিঙ্কডিনে, লিঙ্কডিনে আপনার কতজন কোম্পানি ওনার বা পটেনশিয়াল ওনার আপনার কানেক্ট হয়েছে আপনার সাথে এ পর্যন্ত? আমার লাস্ট বিকাল পর্যন্ত দেখা হয়েছে 408 জন। এটা আমার গত 4 মাসে করা। আর সবাই ইউএসএ ভিত্তিক আর কি। আমার কেউ কেউ এস্টিমেটর আছে, কোম্পানি ওনার আছে, তারপর প্রজেক্ট ম্যানেজার, এরকম অনেক আর কি ইউএসএ বেশি সব। আর পাকিস্তানি কয়েকজন আছে। এটা ইনভিটেশন দিয়ে পাঠাইছিল। আর এখন অধিকাংশ আর কি ইউএসএ থেকেও আসে, কানেকশন ইনভিটেশন আসে। ওই প্রজেক্ট ম্যানেজাররা তারপর এস্টিমেটররা আমাকে কানেকশন ইনভাইট করে, ইনভিটেশন তাহলে দিয়ে। আপনি দেখেন বাংলাদেশের একজনও রিয়েল এস্টেট কোম্পানির ওনার আপনার বন্ধু না, আর আমেরিকার অলরেডি এই 4 মাসে 200 জন আপনার বন্ধু হয়ে গেছে, তাই না? ফ্রেন্ড তো কানেক্ট হলে তো মেসেজ করতে পারতেন। 408 জন। আমি এর মধ্যে ধরলাম যে 200 জন আমেরিকান অনার আপনার ফ্রেন্ড হয়ে গেছে। 200 বেশি হবে স্যার, 300 350 হবে। তাহলে আপনার কাছে কি মনে হয় যে 4 মাসে 300 জন, এটা তো জ্যামিতিক হারে বাড়ে আপনি যদি রেগুলার কাজ করেন, তাহলে 2 বছর পর আপনার কাছে যখন 5000 কোম্পানি, ইউএসএ কোম্পানি ওনার আপনার ফ্রেন্ড হবে, আপনার কাছে কি মনে হয় যে ক্যারিয়ারটা কোথায় যেতে পারে? অবভিয়াসলি স্যার, ক্যারিয়ার আরো সামনের দিকে অনেক ব্রাইট ভাবে আগাবে, আমি এটা আশা রাখি। আর স্যার, আমার এই কানেকশনে আমি প্রায় 7-8 জন এইকম কোম্পানি, যেটা সিভিল ইঞ্জিনিয়ারদের স্বপ্নই বলে, বিশ্বে অনেক বড় একটা কনস্ট্রাকশন কোম্পানি, এটার বেশ কয়েকজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্লাস এস্টিমেটরকে আমি অ্যাড করছি আমার লিঙ্কডইনে। তাহলে দেখেন, এইটা আমরা যে পলিসিতে বলি সেইভাবে প্রোফাইলটা সাজালেই তো আপনি পারতেছেন। আপনি যদি শুধু লিখতেন আমি অর্নি, আমি সিভিল ইঞ্জিনিয়ার, তাহলে আপনার কাছে কি এই যে এই জিনিসগুলো, এই কোম্পানি ওনার গুলো কি আপনার কানেক্টে থাকতো বা তারা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো? অবশ্যই না। আমার কাজকে, আমার কাজের পোর্টফোলিও ওখানে অ্যাড করতে হয়েছে, কাজ দেখাতে হয়েছে। আমি স্যার, আপনার যেটুকু কথা আমার মনে আছে যে আপনি ক্লাসে বলতেন যে আমার লিঙ্কডইন প্রোফাইলটাই আমার সিভি। আমি এটাকে যত ভালো করে সাজাবো তত ভালো আর কি আমি পাবো, ফিডব্যাক পাবো। অনেক ধন্যবাদ অর্নি। তো লাস্ট আমি আপনার যদি আপনি যদি 2-3 মিনিট সময় নেন, আপনার মতো যারা নবীন আছেন বা যারা সামনে পাশ করতেছেন বা আমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছেন, ইঞ্জিনিয়ার, বাংলাদেশে প্রায় 1-1.5 লাখের বেশি বেকার থাকতেছে প্রতি বছর, তাদের উদ্দেশ্যে কি কথা? জেডিসি একাডেমির ব্র্যান্ডিং এর দরকার নেই, মানে আপনি তো জানেন আমার ভীষণটা কি, আপনার মুখ থেকে হয়তো বললে মানুষ বুঝবে, আপনারা যেহেতু ক্লাসে ছিলেন। আমি জাস্ট বলি, কালকে একজন, আমি দেখাতে পারবো এখন প্রমাণ, কালকে একজন ইউএস এর একজন কোম্পানি ওনার আমার কাছ থেকে প্লেন সুইপ শিখতে চাইছে। তো আমি বলছি যে আমি উইলিংলি তোমাকে শিখাবো। তো আমাকে 1 ঘন্টা $200 দিতে চাইছে, 1 ঘন্টা। তো এবং এটা আমি বেশি চাইলে আরো দিত। হ্যাঁ, এবং আমি তাকে শিখাবো। আমি বলছি আমি শিখানোর ব্যাপারে কখনো টাকা নিয়ে কার্পণ্য করি না, তুমি আসো আমি তোমাকে শিখাই দিব। তো বলছে যে রাশেদ আমি দিব। তো সেই সময়টা আমি ইউএসএ তে না দিয়ে আপনাদেরকে, এই যে আপনার মতো ওই যে সেই ডাক্তারের কথা, আবার যে যাদের অসুখ আছে তারা আমাকে খুঁজে আসবে, আর যাদের এখনো অসুখ হয় নাই আমি তাদের চিকিৎসা করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আপনার নতুনদের
কি নতুনদের উদ্দেশ্যে কি বলা, যে তোমরা এই যে রাস্তায় ঘুরতেছো, অমুক কোচিং সেন্টারে 3 বছর পড়তেছো, চাকরির ইন্টারভিউ দিচ্ছ, সবই চলবে, কিন্তু তোমার স্কিলটা কোথায় যেতে হবে, বা তোমার স্কিলটা তুমি কিভাবে করতে চাও? তো সেটা নতুনদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এবং এটা আমার জেডিসির দিকে তাকায় না, আপনি একজন মানুষ, হ্যাঁ স্যার, অবশ্যই। আপনি আপনারও আল্লাহ তৈরি করছে কি করে নেয়, আপনি শুধু খাবেন পড়বেন আর দুনিয়া থেকে চলে যাবেন, বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনি খাবেন পড়বেন ভালো থাকবেন, সাথে আপনাকে ভালো কিছু করতে হবে। এটা আমরা যেমন ভাত খাওয়া আমাদের জন্য আল্লাহ পাঠাইছে, আমাদের ভাত যদি আমরা খাই তাহলে অন্যজনও যদি একটু ভাত খেতে পারে সেটার জন্য আমাদের সাহায্য সহযোগিতা, এটাও আমাদের ডিউটি। তাহলে এই ব্যাপারে আপনি নতুনদের জন্য কি বলবেন, আপনি একটু বিস্তারিত বলতে পারেন। নতুনদের জন্য যেটা বলবো যে প্রথমে পাশ করে, হ্যাঁ তারা তাদের যে কাজ, মানে আমার সাইড থেকে আমি বলি, আমাদের পলিটেকনিক থেকে যারা বের হয় আর কি, আহ, যারা যারা ডুয়েট প্রিপারেশনে যায় অসুবিধা নেই। আর যারা জবে যায়, শুধু যে জবের দিকটা নিয়েই বসে থাকা, আমার মনে হয় না যে এটা নিয়ে বসে থাকাটা ঠিক। কারণ আমার যে স্কিলসটা, এই স্কিলটাকে ডেভেলপ করা অবশ্যই উচিত। কারণ আমি তো একটা জায়গায় যে কাজ করতে যাব, আমার তো সেই কাজের এক্সপেরিয়েন্স তো যদিও নতুন হিসেবে ওটা থাকে না, কিন্তু একটা জিনিস জানা থাকলে আমি সেটাকে তুলে ধরতে পারবো যে হ্যাঁ আমি এই জিনিসটা জানি, আম, আমি এটা করতে পারবো। কিন্তু আমরা যারা ফ্রেশার বের হই তখন এই কনফিডেন্সটাই থাকে না। আমার মনে হয় কি, যে শুধু ফ্রিল্যান্সিং এর দিক থেকে বলবো না যে টাকা ইনকামের উদ্দেশ্যে একটা কোর্সকে এইভাবে আর কি পারচেস করা ঠিক না। নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য এদিকে আসাটা আমার মনে হয় যে আমি অ্যাপ্রিসিয়েট করব। ঠিক এটা আছে, নতুনদের জন্য। অনেক ধন্যবাদ অর্ণি। জেডিসি একাডেমির জন্য কোনো পরামর্শ বা আপনার ভালো মন্দ লাস্ট মন্তব্য? জেডিসি একাডেমির জন্য পরামর্শ বলতে স্যার, আমি তো একদমই মানে নতুন, আর জুনিয়র বলতে গেলে এখানে আমার পরামর্শ দেওয়ার মতো অত ইয়া নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি আশা রাখি এই কোম্পানিটা আহ, আরো কয়েক বছর পর আরো বেশ বড়সড় একটা জায়গা তৈরি করবে এই দেশে, এটা আমি আশা রাখি। অনেক ধন্যবাদ অর্ণি। আপনি নতুন, আজকে আপনি প্রথম একটা ইন্টারভিউতে এসেছেন, এবং আপনি যে আজকে আপনার জড়তাটাকে ভাঙলেন, আপনি হয়তো নিজে জানেন না যে আপনি নিজের কত বড় অ্যাচিভমেন্ট পার করলেন। হ্যাঁ, মানে আমি যদি বলি যে আল্লাহ বলছে না যে মানে আমরা জানি না যে পুলসিরাত পার হতে হয়, তো আপনার ক্যারিয়ারের একটা পুলসিরাত আপনি পার করতে পারলেন, এটা এই কারণেই। আপনারা অন্যভাবে নেবেন না, এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম। আজকে উনি আমার সাথে কথা বললো, হয়তো উনি একটু অন্যরা তো প্রথম অবস্থায় বাইরে আসতেই চায় না, কিন্তু ওনার যে জড়তাটা ভেঙে গেল, কালকে যদি একজন ইউএসএ কোম্পানি ওনার সাথে মিটিং এ বসে, উনি অনেক কমফোর্ট ফিল করবে। কেন কি উনি অনেক কমফোর্ট ফিল করবেন, অবশ্যই এবং অবশ্যই। এটাই দরকার। কাজ আজকে আপনি একটু কম জানেন, আপনি নতুন, ইউএসএ কোম্পানি ওনার আমাকে যেভাবে ট্রিট করবে আপনাকে ওভাবে ট্রিট করবে না। কারণ আমাকে যখন একটা জব দিবে, সে জানবে যে আমি 21-22 বছরের এক্সপিরিয়েন্স, সে বলবে যে সে চিন্তা করবে আমি রেডি প্রোডাক্ট, এই কারণে তো আমার স্যালারিটা বেশি দিবে। কিন্তু আপনাকে যখন নিবে তখন কিন্তু সে জানবে যে আপনি বিগিনার, কিন্তু আপনি কাজ জানেন, আপনাকে সে তৈরি করে নিবে। তাহলে যখন তৈরি করে নিবে, তার সাথে আপনার কমিউনিকেশন থাকতে হবে, তার সাথে কথা বলতে হবে। জি স্যার। এই যে কথা বলার যে জড়তাটা, এই জড়তাটা আজকে আপনার অনেকটা হলেও ভেঙে গেল, এবং এই ভেঙে যাওয়াতে এই জার্নিটা আপনার জন্য আরো অনেক স্মুথ এবং সহজ হবে। তো অবশ্যই। আমরা শেষ করব অর্ণি, আমরা কয়েকটা কমেন্ট করে আজকে শেষ করব। দেখি আমাদের অনেক শ্রদ্ধেয় জাহাঙ্গীর সাহেব ভাই, অনেক হাইলি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার, উনি বলেছেন আসসালামু আলাইকুম রাশিদ ভাই, উম্মে হুমায়রা অর্ণিকে ফ্রিল্যান্সিং জগতে স্বাগতম। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ সফলতা কামনা করি। ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সে নিজের দক্ষতা আরো বিকশিত করে একজন সফল ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে উঠবে। তার জন্য আমার আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন, আমিন। আমি সাথে আরেকটু যোগ করি, জাহাঙ্গীর সাহেব ভাই আজকে অর্ণি নিজেও করবে, এবং অর্ণি দেশের জন্য নিজে তৈরি হয়ে দেশের জন্যও সে কাজ করবে। তো উনি, আপনি জাহাঙ্গীর শাহ ভাইয়ের এই কমেন্টের উপরে কি বলতে চান? অনেক অনেক ধন্যবাদ তাকে জানাতে চাচ্ছি।
ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের কামরুল সোহাগ ভাই, যিনি অনেক ভালো করতেছেন ফ্রিল্যান্সিং এ, উনিও একটা বড় উইশ করেছেন। আপনার নতুন, আপনি নতুন, সবাই উইশ করছে। হ্যাঁ, নাজমুল হোসেন শুভ ভাই, মেহেদি হাসান ভাই, সবাই আপনার জন্য অনেক গ্রেট গ্রেট উইশ করছে। তো অর্নি, আপনি ভালো থাকবেন। আজকের লাইভটা আমরা এখানেই শেষ করছি, পডকাস্টটা। আসলে পডকাস্ট একটা ট্রেন্ড হয়ে গেছে কথা। আমরা প্রফেশনালি আমরা প্রফেশনালি আসলে ওই ধরনের পডকাস্টের লোক না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনফরমেশন বা সারা পৃথিবীতে স্কিলের যে এত বড় একটা বাজার আছে, এই বাজারটা সবার মধ্যে শেয়ার করা। এখন আমি তো ধরেন আপনাদের বগুড়ার হিরো হিরো আলম সাহেবের মতো মাথায় টং টাং নিয়ে আসতে পারি না, যার ফলে আমাকে ওইভাবে দেখে না। এখন আপনাদের মতো দু একজন আসলে হয়তো একটু চিন্তা করে যে না, এই লোকটাকে তো সারাদিন বক বক করতে দেখি, আর কত শুনবো, তো সাথে একটু টেস্টটা ডিফারেন্ট হলে হয়তো একটু শুনবে। আর আমার কথা হচ্ছে যে সারা পৃথিবীতে যে একটা বড় ভলিউমের এই অপরচুনিটি আছে, এই অপরচুনিটিটা আমরা একসাথে জেডিসি একাডেমি টিম মেম্বারের সাথে ছড়াতে চাই। আচ্ছা, আর লাস্ট, আপনারা জেডিসি একাডেমির এখন ক্যাট ফ্রিল্যান্সিং নিয়ে একটা, আপনারা অনেকে প্রশ্ন করেন, ক্যাট ফ্রিল্যান্সিং নিয়ে একটা কোর্স সামনে আসছে, এটা বাংলাদেশ ইউএসএ কে কভার করবে। আপনারা সেটা আমাদের মেসেজ করলে আপনারা জানবেন। আচ্ছা, নাজমুল হোসেন শুভ ভাই বলছেন স্টিল ডিটেইলিং এর কাজ কেমন পাওয়া যায়। আচ্ছা, টু দি পয়েন্ট যদি আমি এক্স্যাক্টলি বলি, স্টিল ডিটেইলিং এর কাজ শুধুমাত্র একটা কাজ, আপনি পাবেন না তা না, কিন্তু এটা আপনার ওই যে ঘাসের মধ্যে সুই খোঁজার মতো আর কি, যে আপনি শুধুমাত্র স্টিল ডিটেইলিং জানেন, এইটুক কাজ দিয়ে আপনার একসাথে পুরো জিনিসটা হবে না। আপনি হয়তো চেষ্টা করতে পারেন, ইউকে অস্ট্রেলিয়ার 500টা কোম্পানিকে মেইল করলেন, হয়তো 2টা কোম্পানি আপনাকে রেসপন্স করতে পারে, কিন্তু আপনাকে এই স্টিল ডিটেইলিং এর সাথে পুরো বিল্ডিং এর মেকানিজম যা যা আছে সবকিছুই আপনাকে জানতে হবে। যদি আপনি আজকে না জানেন, অ্যাটলিস্ট 5টা বা 7টা ইয়া দিয়ে আপনি শুরু করলেন, শুরু করে আপনি একটা সময় দিয়ে ইয়ে করবেন। কারণ আপনার কবে একটা স্টিল ডিটেইলিং এর কাজ আসবে তার জন্য বসে থাকবেন, একটা কাজের উপরে আসলে ক্যারিয়ার নির্ভর করবে না। আমাদের বাংলাদেশে এই সমস্যাটা রয়েই গেছে। আমরা হয়তো অটোক্যাডে ড্রাফটিং জানি, সে আমাকে রেগুলার করে, স্যার আমি অটোক্যাডে জানি, আমাকে ফ্রিল্যান্সিং এর কাজ দেন। হ্যাঁ, তো আসলে অনি দেখেছে যে আপনার বা আমাদের স্টুডেন্টরা দেখেছে যে আমরা যদি শুধুমাত্র একটা জিনিস নিয়ে পড়ে থাকি, এইটা দিয়ে আমরা আসলে, আমি বলবো না কাজ পাবো না, আপনি হয়তো 3 মাসে একটা কাজ পাবেন, এটা দিয়ে তো আসলে আপনি সাস্টেন করতে পারবেন না। তো এই হচ্ছে বিষয় নাজমুল ভাই, আপনাকে পুরো জিনিসটা জানতে হবে। তো আমরা শেষ করবো। অনেক লাস্ট কোনো যদি কথা থাকে সবার, দর্শক শ্রোতা সবার প্রতি আপনি বলতে পারেন, আমরা শেষ করে দিব। দর্শক শ্রোতা সবার কাছে একটাই কথা, যে আজকের পডকাস্টে আর কি আমি যেহেতু ফ্রেশার, এখানে অনেক ভুল ত্রুটি এখানে হতেই পারে, তো সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর স্যারের জন্য অনেক অনেক শুভকামনা, যেন এই জেডিসি একাডেমি সামনের দিকে আরো অনেকটা এগিয়ে যায়, আরো অনেক বড় পরিসরে সব কাজ শুরু করতে পারে, এটাই আমি আশা রাখি আর কি। অনেক আর ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো করেছেন নতুন হিসাবে, আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনারা যারা নতুন আছেন বা সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন, আপনাদের জন্য সে একটা বড় ধরনের, আদর্শ বলবো না কারণ সে যেহেতু জুনিয়র, আপনাদের জন্য বড় একটা কি বলবো, বড় একটা চোখে দেখানোর একটা জিনিস হতে পারে, যে মানুষ বের হয়ে আসতে হবে, এখন এক্সপোজ হয়ে আসতে হবে। এক্সপোজ হয়ে আসলে আপনার ট্যালেন্টটা আপনি যদি এক্সপোজ না করেন, তাহলে আপনি এটা আসলে পিছিয়ে থাকবেন। সবার মধ্যেই ট্যালেন্ট আছে, কিন্তু এই ট্যালেন্টটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। তো তো সবাই ভালো থাকবেন, যারা আমাদের এই 1 ঘন্টা ধৈর্য ধরে আমাদের এই বক বক শুনেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা প্রতি বৃহস্পতিবারে আমরা একটা পডকাস্ট করি, পডকাস্ট বলেন, কথা বলেন, গল্প বলেন, যেটাই যে নামে ডাকেন, আমরা এটা করি অনলাইনে ভার্চুয়ালি রাত 10টায়। আমাদের এক একজন অতিথিকে আমরা নিয়ে আসি সামনের। আপনাদের যদি মধ্যে থেকে স্পেশাল কোনো ট্যালেন্ট থাকে, স্পেশাল কেউ থাকেন, আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আমরা এখানে আসলে পডকাস্টটা, এটা কোনো বিজনেস ওরিয়েন্টেড কিছু না। আমরা চাচ্ছি আমাদের পৃথিবীতে যে স্কিল গুলো আছে বা আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতাগুলো আছে, এই অভিজ্ঞতাগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করা, যাতে আপনারা দুনিয়াটাকে চিনতে পারেন। তো সবাই ভালো থাকবেন,
ধন্যবাদ সবাইকে। লাস্ট একটা কথা সবসময় বলি, থিঙ্ক ওয়েল, ডু ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। অনি, আপনাকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।